আসসালামু আলাইকুম। সিরিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে গৃহযুদ্ধ। রাশিয়ার হামলা, নিহত অর্ধশতাধিক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে আর্টিলারি হামলা ইসরায়েলের। পরিকল্পনা মাফিক গাজায় নতুন করে জাতিগত নিধন কার্যক্রম শুরু নেতানিয়াহুর। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় হামাস প্রতিনিধি দল। শর্ত সাপেক্ষে রাশিয়ার দখলে থাকা ভূমি ছেড়ে দিতে রাজি জেলেন্সকে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় কয়েক বছর পর আবার শুরু হয়েছে বড় মাত্রার গৃহযুদ্ধ। শুক্রবার সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গ্রুপ যৌথ হামলা শুরু করেছে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে। বিদ্রোহ দমনে বাশার আল আসাদের সিরিয়ান আর্মি এবং রাশিয়া যৌথ হামলা চালিয়েছে উত্তর ইসরায়েল ও ইদলিবে। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক বেসামরিক সিরিয়ান। শুক্রবার ঐতিহাসিক আলেপ্পো শহরে শুরু হয় তীব্র যুদ্ধ। আলেপ্পোর পশ্চিম প্রান্তে দুটি গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে শুরু হয় আসাদ সরকারের আর্মির ওপর হামলা। এতে সেখানে নিহত হয়েছেন অন্তত 4 জন। সিরিয়ার যেসব এলাকায় আসাদ বাহিনী রয়েছে সেসব এলাকায় নতুন করে হামলা শুরু করেছে বিদ্রোহীরা। তুরস্কের আনাতোলুর খবরে বলা হয়েছে আলেপ্পো শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে বিদ্রোহী বাহিনী। সিরিয়ান আর্মি বলেছে তারা আলেপ্পো শহরে বিদ্রোহীদের কয়েকটি অভিযান চেষ্টা প্রতিরোধ করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার সিরিয়ান আর্মি এবং রাশিয়া বিমান হামলা চালায় সিরিয়ার উত্তর পশ্চিম এলাকায় তুরস্ক সীমান্ত ঘেঁষে। সেখানে বিদ্রোহীরা নতুন কয়েকটি এলাকা দখলের পর সিরিয়ান আর্মি ও রাশিয়া যৌথ বিমান হামলা শুরু করে বিদ্রোহীদের বিরুদ্ধে। আলেপ্পোর পশ্চিমেও কয়েকটি এলাকা দখল করেছে বিদ্রোহীরা। 2011 সালের পর থেকে সিরিয়ার গৃহযুদ্ধ এখন পর্যন্ত নিহত হয়েছে 6 লাখের বেশি মানুষ। দেশ ছেড়েছে 1 কোটির বেশি সিরিয়ান। ঘরবাড়ি ছেড়ে নিজ দেশে উদ্বাস্তু বর্তমানে আরও লাখ লাখ সিরিয়ান। এক যুগের বেশি গৃহযুদ্ধে ছাড়খাড় হয়ে গিয়েছে গোটা সিরিয়া। সিরিয়ার অধিকাংশ উদ্বাস্তু আশ্রয় নিয়েছে তুরস্কে। 2011 সালে আরব বসন্তের ঢেউ ছড়িয়ে পড়ে সিরিয়ায়। সিরিয়ার সাধারণ মানুষ রাস্তায় নেমে স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের পতনের দাবিতে। আসাদ সরকার তাদের দমনে লেলিয়ে দেয় সিরিয়ান আর্মি সহ সমস্ত রাষ্ট্রীয় বাহিনী। সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলন দমনে বেছে নেয় নির্বিচার হত্যা। আসাদ বিরোধীরা প্রতিষ্ঠা করে ফ্রি সিরিয়ান আর্মি, শুরু করে আসাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ। 2014 সালে সিরিয়ায় আত্মপ্রকাশ ঘটে সন্ত্রাসী ইসলামিক স্টেট বা আইএস বাহিনীর। আইএস দমনে সেখানে আগমন ঘটে যুক্তরাষ্ট্র আর্মির। তারা শুরু করে আইএস বিরোধী হামলা। যুক্তরাষ্ট্র সিরিয়ায় সমর্থন দেয় বিদ্রোহী কুর্দি সহ আরও কয়েকটি গ্রুপকে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আগমনের পর 2015 সালে আসাদের পক্ষে প্রবেশ করে রাশিয়া। রাশিয়ার সহায়তায় সিরিয়ার আসাদ সরকার বিদ্রোহীদের কঠোরভাবে দমন করে। 2016 সালে উত্তর সিরিয়ায় প্রবেশ করে তুরস্ক আর্মি তার নিরাপত্তার নামে। তুরস্ক উদ্যোগ নেয় উত্তর সিরিয়া একটি নিরাপদ জোন প্রতিষ্ঠা করে তার দেশে যাওয়া লাখ লাখ সিরিয়ান উদ্বাস্তুদের বসতি স্থাপনের। সিরিয়ায় তুরস্কের প্রবেশের ফলে শুরু হয় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে তার নানামুখী দ্বন্দ্ব। সিরিয়া ঘিরে ইরানেরও সাথে দ্বন্দ্ব চলে তুরস্কের, কারণ সিরিয়ায় স্বৈরাচারী আসাদ সরকারের পক্ষে শক্ত অবস্থান নেয় ইরান। আরব বসন্তের শুরুতে কয়েকটি আরব দেশও আসাদ বিরোধী বিদ্রোহীদের সহায়তায় এগিয়ে আসে। রাশিয়ার সহায়তায় আসাদ সরকার বিদ্রোহীদের দমনের পর যুক্তরাষ্ট্র 2017 সালে দমন করে সন্ত্রাসী আইএস বাহিনী। এভাবে 2020 সালের মধ্যে সিরিয়ায় অনেকটা অবসান ঘটে গৃহযুদ্ধের। এরপর সিরিয়ায় ঘাঁটি স্থাপন করে রাশিয়া। কুর্দিদের সহায়তায় যুক্তরাষ্ট্র সিরিয়া বছরের পর বছর তেল সহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যেতে থাকে ইরাকে। সিরিয়ায় রয়েছে ইরানেরও প্রক্সি বাহিনী এবং সামরিক স্থাপনা। ইসরায়েল নিয়মিত হামলা করে চলছে সেখানে ইরানের এবং আসাদ সরকারের বিরুদ্ধে। 2017 সালের পর এই প্রথমবারের মতো সিরিয়ায় আবার শুরু হলো আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের যুদ্ধ। পূর্ব ঘোষণা এবং পরিকল্পনা অনুযায়ী গাজায় জাতিগত নিধন কার্যক্রম শুরু করেছে ইসরায়েল আর্মি। এর অংশ হিসেবে সর্বশেষ 24 ঘণ্টায় উত্তর গাজায় বিমান হামলা চালিয়ে হত্যা করেছে শতাধিক বেসামরিক ফিলিস্তিনি। নির্বিচার হত্যার পাশাপাশি ইসরায়েল চালিয়ে যাচ্ছে গাজায় সর্বাত্মক অবরোধ, দুর্ভিক্ষের মাধ্যমে মানুষ হত্যা ও জাতিগত নিধনের ঘৃণ্য এক প্রকাশ্য পরিকল্পনা। লেবাননে যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন,
ইরান ও গাজার দিকে মনোযোগ ফেরাতে তিনি হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করেছেন। তার এবারের লক্ষ্য গাজাকে সম্পূর্ণরূপে হামাস মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, সেখানে ইসরায়েলের প্রশাসন প্রতিষ্ঠা করা, ইসরায়েলের সেনা মোতায়েন করে রাখা। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য শনিবার কায়রো যাচ্ছে হামাসের একটি প্রতিনিধি দল। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে আগের অবস্থান থেকে সরে এসে নমনীয় অবস্থান নিয়েছে হামাস। হামাসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা গাজা মিশর সীমান্তে ইসরায়েলের সেনা উপস্থিতি মেনে নেবে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবার পরিবর্তে যুদ্ধবিরতির মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলে পুনরায় শক্তি সঞ্চয় করে দাঁড়াতে পারবে হামাস। সে কারণে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি এখন তাদের জন্য সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। এক্ষেত্রে তাদের অনেক কিছু ছাড় দিতে হতে পারে ইসরায়েলের কাছে, কারণ গাজায় ইসরায়েল যে পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছে তাতে হামাসের জন্য সেখানে আর তেমন কোনো নিরাপদ আশ্রয় নেই বলা চলে। এদিকে ইসরায়েল ইতোমধ্যে বেশ কয়েকবার ভঙ্গ করেছে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি। আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েল থেকে দক্ষিণ লেবাননে কয়েক দফা আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল আর্মি। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিলে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূমি ছেড়ে দিতে রাজি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার স্কাই নিউজকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে নতুন এই অবস্থানের কথা জানান তিনি। স্কাই নিউজের পক্ষ থেকে জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, রাশিয়ার দখলে থাকা ভূমি ছেড়ে দিয়ে ইউক্রেনের দখলে থাকা এলাকা যদি ন্যাটোর অধীনে আনা হয় তাহলে তিনি শান্তি চুক্তি করবেন কিনা। জবাবে জেলেনস্কি বলেন, তিনি এতে রাজি হবে, তবে প্রথমে ন্যাটোকে গোটা ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে। তারপর আমরা রাশিয়ার দখলে থাকা এলাকা ফিরিয়ে আনার জন্য আলোচনা শুরু করতে পারি। জেলেনস্কি বলেন, ইউক্রেনের কোনো ভূমি ছেড়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, এটি ইউক্রেনের সংবিধানের বিরুদ্ধে, আর আমাকে এর আগে কখনো এই ধরনের প্রস্তাবও কেউ দেয়নি। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা প্রকাশ করেছেন তার নিযুক্ত রাশিয়া ও ইউক্রেন বিষয়ে বিশেষ দূত সম্পর্কে। ট্রাম্প বলেছেন, জেনারেল কিথ কেলককে আমি রাশিয়া ইউক্রেনের বিশেষ দূত নিয়োগ করতে পেরে আনন্দিত। আমরা উভয়ে মিলে শান্তি স্থাপন করতে পারব এবং আমরা আবার আমেরিকাকে নিরাপদ করব। অনেকের মতে ট্রাম্প ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পদক্ষেপ নেবেন, সেটি নতুন করে স্মরণ করিয়ে দিলেন তার সর্বশেষ বার্তার মাধ্যমে। জেনারেল কিথকে রাশিয়া ও ইউক্রেনের বিশেষ দূত হিসেবে নিয়োগ করার বিষয়ে সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, এর মাধ্যমে সুবিধা পাবে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে জয়ের পথ সুগম হল ভ্লাদিমির পুতিনের। এদিকে রাশিয়া নতুন করে হুমকি দিয়েছে কিয়েভে আবারও পারমাণবিক বোমা বহনে সক্ষম অরিশনিক মিসাইল হামলার। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।